চাকরির প্রমোশনের জন্য নিজের বউকে বসের বিছানায় পাঠাতে চাইছে আদি। নিজের স্বামীর মুখ থেকে এহেন একটা প্রস্তাব শুনে যেন আকাশ থেকে পড়ল রিয়া। আদিকে বলতে লাগলো, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে আদি? কি বলছো তুমি? নিজে বুঝতে পারছো তো? কেন? না বোঝার তো কিছু নেই এখানে। আমি যা করছি নিজের সংসারের ভালোর জন্য করছি। তুমি জানো মাত্র একটা রাত আমার বসের সাথে থাকলে আমাদের লাইফের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। তাই বলে তুমি নিজের বউকে পরপুরুষের বিছানায় পাঠাবে? এটা চিন্তা করতেও লজ্জা করলো না তোমার? দেখো, আমি এত কথা শুনতে চাই না তোমার। যা বলেছি সেটাই হবে, ব্যাস। আমার ভাবতেও অবাক লাগছে, তুমি আদৌ মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, আমি জানি আমি যে কাজটা করছি সেটা হয়তো কোনো মানুষের কাজ নয়, কিন্তু একটা সত্যি কথা কি জানো, ভালো থাকতে গিয়ে যদি একটু অমানুষ হতে হয় তাতে কোনো অন্যায় নেই। কে বারণ করেছে তোমাকে ভালো থাকতে? ভালো থাকার জন্য যে বউকে পরের বিছানায় পাঠাতে হবে তার কি মানে আছে? এতই যদি প্রমোশন পাওয়ার ইচ্ছে, তোমার পরিশ্রম করো না। নিজের যোগ্যতায় না পেরে এখন কিনা নিজের বউকে অন্যের বিছানায় পাঠাতে চাইছো? ছি! তার মানে এটাই কি তোমার শেষ কথা? তুমি আমার বসের কাছে যেতে পারবে না? না, পারবো না। মরে গেলেও না। টাকার জন্য তুমি অমানুষ হয়ে যেতে পারো, কিন্তু আমি এখনো হইনি। আদি নিজের স্ত্রীর থেকে এরকম অপমান সহ্য করতে না পেরে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। এরপরে বলতে লাগলো, এত বড় সাহস তোর, আমার সাথে বাজে ব্যবহার করিস? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার প্রমোশনটা যদি তোর কারণে আটকে যায় তবে তোর সাথে সংসার জীবন সেদিনই চুকে যাবে। আমায় ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছ তুমি? হ্যাঁ, দিচ্ছি। এরপরে আদি রিয়ার হাত দুটো ধরে ওকে মিনতি করে বলতে থাকে, প্লিজ রাজি হয়ে যাও না। এখানে তো তুমি কোনো অন্যায় করছো না। যদি আমায় না জানিয়ে অন্য কোনো পুরুষের সাথে কাজটা করতে তাহলে সেটা অন্য বিষয় ছিল, কিন্তু তুমি এখন যেটা করছো সম্পূর্ণ আমার কথায়। যদি এই কাজের জন্য কেউ দায়ী হয় সেটা একমাত্র আমি। যদি পাপ হয়ে থাকে আমার হবে, আর কারণ নয়। রিয়া চুপ করে রইল নিজের স্বামীর কথা শুনে। আদি এরপর রিয়াকে অবাক করে দিয়ে ওর পায়ের দিকে ঝুঁকে পড়ে বলতে লাগলো, তোমার পায়ে পড়ি, আমার অনুরোধটা রাখো রিয়া। একটা রাতেরই তো ব্যাপার, আমরা সব ভুলে যাব, কথা দিলাম। সব ভুলে আবার নতুন করে সুখের সংসার শুরু করব। ছি ছি! আমার পায়ে পড়ছো কেন তুমি? টাকার জন্য একদিন এতটাও নিচে নামবে তুমি? জানলে তোমাকে কোনোদিন ভালোবাসতাম না আমি। বিয়ে তো অনেক দূরের কথা। আমি বুঝতে পেরেছি, এবার তুমি কি চাও সেটা বলো। ঠিক আছে, আমি রাজি তোমার প্রস্তাবে। তবে আমি একটা রাত কাটলেই তোর বস যে প্রমোশন পাইয়ে দিবে, তোমায় তার গ্যারান্টি কি? উনি নিজের কথার বরখেলাপ করেন না কখনো। আমায় কথা দিয়ে দেন, যদি তার শর্ত মানি সে আমাকে প্রমোশন পাইয়ে দেবে। রিয়াকে বসের বিছানায় পাঠানোর প্রস্তাবে রাজি করাতে পেরে আদি বেজায় খুশি। পরের দিন রাতের বেলা আদি রিয়াকে নিয়ে নিজের বস ভিকির বাড়িতে উপস্থিত হলো। ভিকি ওদের দুজনকে দেখতে পেয়ে খানিকটা বিস্মিত হলো। আদির দিকে তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আদি সাহেব, আপনি এত অল্প সময়ে নিজের বউকে ম্যানেজ করে ফেলবেন, এ তো আমার ভাবনার অতীত ছিল। অনেক বুঝিয়েছি, ম্যানেজ করেছি স্যার। আপনি খুশি তো? আপাতত খুশি, তবে এই খুশি দিয়ে কিছু হবে না আমার। আগে দেখি তোমার বউ আমায় বিছানায় কতটুকু খুশি করতে পারে, তারপরেই কেবল ভাগ্য নির্ধারণ হবে তোমার। আমি কথা দিচ্ছি, ও নিজের সবটা উজাড় করে দিয়ে খুশি করবে আপনাকে। আমার বউ আমার থেকে ভালো কে জানবে? আচ্ছা, ঠিক আছে, তুমি এবার বাইরে যাও, তোমার স্ত্রীর ফিরে আসা পর্যন্ত ওয়েট করতে থাকো। এরপরে রিয়াকে নিয়ে ভিকি নিচের বেডরুমে গেল। রিয়াকে বিছানার ওপরে বসিয়ে নিজে ওর পাশে বসে রিয়ার কাঁধের ওপরে একটা হাত রেখে বলতে লাগলো, দেখো রিয়া, আমি চাই তুমি আমায় একজন স্ত্রীর মতো করে আজ রাতটা উপহার দাও। আমাকে যেন জোর করে কিছু আদায় করতে না হয়। তুমি নিজে থেকে সবটা উজাড় করে দিবে আমায়, যেমনটা রোজ রাতে নিজের স্বামীকে দাও। একটা কথা জিজ্ঞেস করব আপনাকে স্যার? প্রথমবারের মতো মুখ খুলল রিয়া। হ্যাঁ, বলো কি কথা। আপনার বিবাহিত মহিলাদের প্রতি এত আগ্রহ কিসের? আপনি জানেন আমি একজনকে রোজ রাতে কারোর সাথে টাইম স্পেন্ড করে।
এরপরও আমাকে মনে ধরলো আপনার? তোমার বাসায় গিয়ে যেদিন প্রথমবারের মতো দেখেছিলাম তোমায়, ঠিক সেদিন তোমার যৌবনের প্রেমে পড়ে যাই আমি। আর সেদিনই ঠিক করে রেখেছিলাম তোমায় নিজের করে পেতে হবেই আমার, আর সেটা যে কোনো মূল্য দিয়ে। এরপরে একটা সুযোগের অপেক্ষা করতে থাকি। তোমার লোভী স্বামীকে যেই কিনা প্রমোশনের টোপ দিলাম, অমনি ও সেটা গপ করে গিলে ফেললো। তার মানে আপনি সত্যি প্রমোশন দিচ্ছেন ওকে? কথা যখন দিয়েছি, দিতেই তো হবে। না, দিবেন না। আপনি আদিকে কোনো প্রকার প্রমোশন দিবেন না, উল্টো নিজের অফিস থেকে তাড়িয়ে দিবেন। রিয়ার কথা শুনে আদির বস ভিকি বেশ অবাক হয়। রিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, কি বললে তুমি এটা? আমি ঠিক শুনছি তো নিজের কানে? একদম ঠিক শুনছেন আপনি স্যার। আপনি একটু আগে বলেছিলেন না যেন আমি আপনাকে একজন বউয়ের মতো করে ট্রিট করি? আজ আমি আপনাকে এমনভাবে ট্রিট করব যে আজ পর্যন্ত আমার হাজব্যান্ড আদি পর্যন্ত পায়নি আমার থেকে। জীবনের শ্রেষ্ঠ সুখ দেব আজ আপনাকে। আপনি আমার থেকে যতটা আশা করেন তার থেকেও বেশি। তবে একটাই শর্ত, আমার স্বামীকে প্রমোশন দেওয়া চলবে না, উল্টো চাকরিচ্যুত করতে হবে আপনাকে। আর হ্যাঁ, আমি যে আপনাকে অনুরোধ করেছি এটা ভুলেও স্বীকার করা চলবে না আদির নিকট। ঠিক আছে, তোমার স্বামী এমনিতেও প্রমোশন পাওয়ার যোগ্য না। তুমি যা বলবে তাই করব আমি। দরকার পড়লে তোমার পায়ের কাছে পড়ে থাকবো। একটিবার কাছে আসো আমার। হ্যাঁ, পায়ে পড়তে হবে না, পায়ে পড়তে হবে না। আপাতত আমার বুকের কাছাকাছি আসলেই চলবে। এই বলে রিয়া ভিকিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ভিকি ওকে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। একে একে ওর শরীর থেকে শাড়ি, ব্লাউজ প্রভৃতি খুলে ফেলতে লাগলো। এক পর্যায়ে রিয়াকে পুরোপুরি অনাবৃত করে দিল ভিকি। এরপরে নিজে অনাবৃত হয়ে ওর শরীরের সাথে নিজের শরীরটা মিলেমিশে একাকার করে নিল। এদিকে আদি বাইরে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেও। ভিকি বস আর ওর বউ বেডরুমের ভিতরে ঢুকেছে প্রায় 1 ঘন্টা। এখনো পর্যন্ত কারোর বের হবার কোনো নাম নেই। ভিকি ধীরে ধীরে ভিকির বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে যেতেই ভেতর থেকে একটা পরিচিত শব্দ ভেসে আসতে লাগলো ওর কানে। আদি বেশ ভালো করেই বুঝতে পারছে ওর বউ ওর বসকে সবটা উজাড় করে দিচ্ছে, আর ওর বসও নিচের প্রাপ্য কড়াই গন্ডাই বুঝে নিচ্ছে। এরপরে আরও খানিকটা সময় কেটে যায়। আদি বুঝতে পেরে নিচে নেমে গিয়েছে। একটু পরে দরজা খুলে নিজের শাড়িটা ঠিক করতে করতে রিয়া বেরিয়ে আসলো। ওর পেছনের ভিকি, কোমরে একটা সাদা টাওয়াল জড়ানো, সারা শরীর ঘামে একাকার। ধীরে ধীরে নিচে নেমে আসলো রিয়া। ভিকি ওর হাতটা ধরে বাড়ির বাইরে বেরিয়ে গেল। এরপরে দুজনে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে আদি রিয়াকে প্রশ্ন করে, তোমার কি পেইন কিলার নিতে হবে? কেন পেন কিলার কেন নিতে হবে? আমাকে দেখে কি মনে হয় তোমার আমি ব্যথায় জর্জরিত হয়ে আছি? না, সেটা বলিনি। তবে আমি কিন্তু রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। কতটা ঝড় গিয়েছে তোমার উপর থেকে সেটা আমার থেকে ভালো কে বুঝবে? আমার উপর দিয়ে মোটেও ঝড় যায়নি। তোমার বসের সাথে দারুণ এনজয় করেছি আমি। অভিমান করে বলছো কথাটা আমায়, তাই না? একদম অভিমান করে বলছি না। ওই ভদ্রলোক আজ যতটা আমায় খুশি করেছে তুমি এত দিনেও তা পারোনি। আমার তো আফসোস হচ্ছে এখন। কিসের আফসোস হচ্ছে? আমার বিয়েটা ওনার সাথে কেন হলো না, অথবা তুমি ওনার মতো কেন হলে না? আদি বুঝতে পারছে এই কথাগুলো রিয়া ইচ্ছে করে বলছে যাতে ওকে কষ্ট দেওয়া যায়। তবে রিয়া ওকে যতই কষ্ট দিক না কেন মনে মনে বেশ উৎফুল্ল আদি। আগামী কালকেই বছর প্রমোশন করিয়ে দেবে। এর থেকে খুশির আর কি হতে পারে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দ্রুত রেডি হয়ে নিল আদি। এরপরে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে যেয়ে নিজের ডেস্কে বসতেই ভিকি স্যারের রুম থেকে কল আসলো ওর। ভিকির মনটা আবারও আনন্দে নেচে উঠল। অবশেষে ওর পরিশ্রম সার্থক। বেশ উৎফুল্লতার সাথে বসের কেবিনে গেল আদি। ভিকি একটা লেটার ওর দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই লেটারটা আপনার জন্য, খুলে দেখুন। খুলে দেখতে হবে না স্যার, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানতাম আপনি ঠিক নিজের কথা রাখবেন। একবার লেটারটা খুলেই দেখুন না, যা বলার তারপরে না হয় বলবেন। আচ্ছা ঠিক আছে, দেখে নেব। আমি আমার ডেস্কে গেলাম। এরপরে আদি লেটারটা নিয়ে নিচের ডেস্কে গেল। রিয়ার কাছে একটা ফোন কল করলো আদি। এরপরে ওকে বলতে লাগলো, রিয়া, আমি বলেছিলাম না আমাদের বস এক কথার মানুষ, উনি ওনার কথা রেখেছেন। তোমার স্যাক্রিফাইস সার্থক।
আজকে একটা স্পেশাল ট্রিট আছে তোমার জন্য। রিয়া আদির কথা শুনে কিছুটা অবাক হলো। কথা অনুযায়ী তো ওর আজকে প্রমোশন লেটার নয়, ব্যান্ড লেটার পাওয়া উচিত। তাহলে কি ভিকি রিয়ার সাথে মিথ্যাচার করলো? কথাগুলো ভেবে রিয়া আদিকে জিজ্ঞেস করে, আদি সত্যি তোমার বস তোমায় প্রমোশন দিয়েছেন? হ্যাঁ, আমার হাতে এখন প্রমোশন লেটার, যদিও আমি এখন পর্যন্ত খুলে দেখিনি। ও আচ্ছা, খুলেই দেখো না। আগে থেকেই কি এতটা ভেবে নেওয়া উচিত? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি আমি। এরপরে সারাটা দিন পেরিয়ে গেল। বিকালবেলা বাসায় ফিরল আদি। রিয়া দরজা খুলতেই দেখতে পায় আদি বিধ্বস্ত অবস্থায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওর শার্টের বোতাম একটাও নেই, শার্টের সাথে বিভিন্ন জায়গায় ছেঁড়া চিহ্ন। এ কি, তোমার কি হয়েছে আদি? আজ না তোমার প্রমোশন হয়েছে, তাই এই অবস্থা কেন? আদি ঘরের ভিতরে ঢুকে সোফার উপরে বসে পড়ল ধপাস করে। এরপর রিয়াকে বলে, এক গ্লাস পানি দিতে পারো আমায়? রিয়া কিচেন থেকে এক গ্লাস পানি এনে এগিয়ে দিল আদির দিকে। আদিকে ঢকঢক করে পুরোটা নিজের গলা দিয়ে পেটের ভেতরে চালান করে দিল। রিয়া ওর পাশে বসে মলিন মুখে প্রশ্ন করে, আরে বলো না গো, কি হয়েছে? এই অবস্থা কে করেছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে রিয়া। ওই ভিকি চিটিং করেছে আমার সাথে। চিটিং করেছে মানে? কি চিটিং করেছে? ও আমাকে কোনো প্রমোশন দেয়নি, উল্টো আমায় চাকরি থেকে বের করে দিয়েছে। এই নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় আমাদের ভেতরে। এরপর আমায় এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে ও। আদির কথা শুনে এক প্রকার পৈশাচিক আনন্দে মনটা নেচে উঠল রিয়ার, কিন্তু ও মুখে সেটা প্রকাশ করতে পারছে না। না আদি, এটা একদম ঠিক করলো না বস তোমার সাথে। আর আমি এখন কি করব বলো? তোমার কথা শুনে, শুধুমাত্র তোমার কথা শুনে আমি আমার ইজ্জত বিসর্জন দিয়েছি। পারবে আমার ইজ্জত ফিরিয়ে দিতে? এই বলে রিয়া কান্না জুড়ে দিল। লজ্জা, ঘৃণা, অপরাধ বোধ আর অপমানে আদির মাথাটা নিচু হয়ে আসে। ও নিজের স্ত্রীকে কি বলে সান্ত্বনা দেবে জানে না। আমায় ক্ষমা করে দাও রিয়া, তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। তুমি বলো, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি করে করব আমি? আমি প্রতিশোধ চাই, আমার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ চাই আমি। কিন্তু আমরা কি করে প্রতিশোধ নেব? রিয়া রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এরপরে একটা ধারালো ছুরি নিয়ে ফিরে আসে। আদির হাতে ছুরিটা তুলে দিল রিয়া। আদি হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। এই ছুরি দিয়ে কি হবে? কি হবে বুঝতে পারছো না? এই ছুরি দিয়ে প্রতিশোধ নেবে তুমি। আমার প্রতিশোধ চাই, কেবল প্রতিশোধ। রিয়ার কথা শুনে আদি ভীষণ ঘাবড়ে গেল। তার মানে তুমি আমায় খুন করতে বলছো? আমি আমার বসকে খুন করব? হ্যাঁ, তাই করবে। না রিয়া, এটা মরে গেলেও করতে পারবো না আমি। তুমি ক্ষমা করো আমায়, এটা হয় না, কিছুতেই হয় না। ঠিক আছে, তাহলে ছুরিটা আমার কাছে দাও। কেন? তুমি কি করবে ছুরি দিয়ে? আমি এটা দিয়ে নিজেই নিজেকে শেষ করে দিব। আমার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এই অপমান আর গ্লানি নিয়ে বেঁচে থাকতে পারবো না আমি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছো এগুলো? নিজেকে শেষ করে দেবে মানে? তুমি নিজেকে শেষ করে দেবে আর আমি সেটা বসে বসে দেখব? তোমার কাছে তো নিজের বউয়ের অপমানের কোনো মূল্য নেই, কোনো মেরুদণ্ড আছে নাকি তোমার? তোমার মতো একটা পুরুষের স্ত্রী হয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক বেশি গৌরবের। এই বলে আদির হাত থেকে ছুরিটা কেড়ে নিল রিয়া। এরপরে সেটা নিজের পেটের দিকে তাক করতেই আদি এসে ওকে বাধা দিল। ছুরিটা কেড়ে নিল রিয়ার হাত থেকে। এরপরে ওকে জড়িয়ে ধরে। না রিয়া, আমি তোমাকে এইভাবে মরতে দেব না। মরবে তো ওই ভিকি। তুমি জাস্ট দেখো ওর কি অবস্থা করি আমি। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। প্রমিস করো। প্রমিস করলাম, তুমি যা চাইছো তাই হবে। দুদিন পরে আদি ভিকির কাছে ফোন কল করে। ওকে অনুরোধের স্বরে বলতে লাগলো, স্যার প্লিজ দয়া করুন আমার উপরে, আমায় আমার চাকরি ফিরিয়ে দিন। এভাবে তো চাকরি ফেরত পাবে না তুমি। তাছাড়া তুমি নিশ্চয়ই ভুলে যাওনি আমার সাথে সেদিন কতটা বাজে ব্যবহার করেছিলে, হাত তুলেছিলে আমার গায়ে। হ্যাঁ, সে তো আপনারা অফিস থেকে বের করে দিয়েছিলেন আমায়, আমি কিন্তু সেসব কিছুই মনে রাখিনি। এখন ফোন করেছো কেন বলো? আমি আমার চাকরি ফেরত চাই বস। বিনিময়ে আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করব। যা করতে বলবো তাই করতে পারবে তো? হ্যাঁ পারবো, আপনি শুধু একবার বলেই দেখুন না। ঠিক আছে, আমি তোমার চাকরি ফিরিয়ে দিতে পারি, তবে
সেটা একটা শর্তে। কি শর্ত? তোমার বউকে আরো একবার আমার বিছানায় আসতে হবে। ঠিক আছে, আমি যে করেই হোক ওকে রাজি করাবো। ও আপনার সাথে এক রাত কাটালে আমার চাকরি ফিরিয়ে দেবেন তো আপনি? পাক্কা। তাহলে আজকেই আসি। তুমি আসবে মানে? না মানে আমার বউকে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তবে আজ নয়, দুদিন পরে আসো। আগে নিজের শরীরে এনার্জি সঞ্চয় করি, তারপরে না হয়। তাছাড়া তোমার বউকে হ্যান্ডেল করতে স্পেশাল কিছু তো দরকার। আপনি যেভাবে বলবেন তাই হবে। আরেকটা কথা শোনো, এইবার কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টায় হবে না আমার। তাহলে? তোমার বউকে কিন্তু এবার সারা রাত আমার সঙ্গে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে একটা ছোট সমস্যা আছে কিন্তু স্যার, যেটা না বললেই নয়। আবার কি সমস্যা? আগের মতো আপনার বাসা থেকে বের হবার পরে আমার কিছু রিলেটিভস দেখে ফেলেছিল, তাই আমার বউকে এবার আমি বোরখা পরে পাঠাবো। আর আমি আপনার বাসায় যাব না, দূরেই থাকবো, যাতে কেউ কিছু বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আগামী পরশু ঠিক সন্ধ্যার পরে যোগাযোগ করো আমার সাথে। এরপরে নির্ধারিত সময় আসন্ন। ভিকি নিজের বাসায় বসে অপেক্ষা করছে রিয়ার জন্য। কলিং বেল বাজতেই গিয়ে দরজাটা খুলল ও। দেখতে পাই দরজার সামনে রিয়া বোরখা পরে দাঁড়িয়ে আছে। ভিকি ওকে নিজের বেডরুমে নিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল ভিকি। এরপরে রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো রিয়া, আমি ফুলসজ্জার বিছানা সাজিয়ে রেখেছি তোমার জন্য। আজ সারা রাত তোমার সাথে এখানে ফুলসজ্জা করব আমি। তাড়াতাড়ি নিজেকে এই বোরখার আবরণ থেকে বের করো, আমার যে আর তর সইছে না। এরপরে রিয়া বোরখাটা খুলে ফেলতেই ভেতর থেকে আদি বেরিয়ে আসে। ভিকি ওকে দেখে ভরকে গেল। এ- এ কি তুমি? রিয়া কোথায়? রিয়া সেজে তুমি কি করছো আমার ঘরে? কেন আবার? ফুলসজ্জা করব তোর সাথে, চল বিছানায়। আজ তোর আর আমার ফুলসজ্জা হবে। দেখি কত তেজ তোর। কি বলছো এগুলো তুমি? একদম ভালো হচ্ছে না কিন্তু। ভিকির পেটের ভেতরে ধারালো ছুরিটা বসিয়ে দিল আদি। সেখানেই ওর মৃত্যু হয়। একটু পরে পুলিশের গাড়ির শব্দ শুনতে পায় ও। পুলিশ কোথা থেকে আসলো বুঝতে পারছে না আদি। পালানোর চেষ্টা করতেই পুলিশ ওকে গ্রেফতার করে। এরপরে থানায় নিয়ে গেল। পুলিশকে ফোন রিয়াই করেছিল যাতে আদি হাতে নাতে ধরা পড়ে। এইভাবেই রিয়া দুজন নরপশুকে শায়েস্তা করে। নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে সফল হয়ও। আজ নিজেকে বড্ড সুখী মনে